শীতকালে পিঠা খেতে কার না পছন্দ। আর অনেকগুলো পিঠার মধ্যে ভাপা পিঠা হচ্ছে আমার সবথেকে পছন্দের একটা পিঠা। শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা ভাবতেই যেন অন্যরকম। আর আমরা যারা বিদেশে থাকি, আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমরা কত সহজে এই ভাপা পিঠা বানিয়ে খেতে পারি। So viewers, welcome to my channel. Hopefully you guys can learn something from this video. So enjoy and learn. ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সো আপনার কাছের কোনো মানুষ বিদেশে থাকলে সে আপনাকে মিস করবে, বাট ভাপা পিঠা আর কখনো মিস করবে না। দ্যাটস ফর শিওর, আই গ্যারান্টি ইউ। ভিডিওটি শুরু করার আগে বাহিরের ওয়েদারটা আপনাদেরকে দেখাচ্ছি। বাহিরের ওয়েদার দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে একটা পারফেক্ট মর্নিং এই গরম গরম পিঠা খাওয়ার। সারা রাত অলমোস্ট 2 ফিটের মতো স্নো পড়ছে এবং বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা। সো এরকম একটা শীতের সকালে গরম গরম পিঠা কার না ভালো লাগবে। সো আর দেরি করছে না, এরকম একটা সুন্দর সকাল সাথে একটা পিঠা বানানোর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই যেটা করছি, বাঙালি গ্রোসারি থেকে কেনা খেজুরের গুড়, এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি পিঠার ভেতরে দেওয়ার সুবিধার্থে। নারিকেল যেহেতু স্লাইস করা ফ্রোজেন প্যাকেট পাওয়া যায়, সো আমি ওটাই ইউজ করছি। পিঠা বানানোর মেন দুটি ইনগ্রিডিয়েন্টস এখন রেডি। এখন রাইস ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। 4টি পিঠা যেহেতু বানাবো, চোখের আন্দাজে একটা পরিমাণ করে নিচ্ছি। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, আমাদের একটা স্ট্যান্ডার ইউজ করতে হবে। মেক শিওর স্ট্যান্ডারটা যেন অবশ্যই ওয়্যারের তৈরি হয়, এটা প্লাস্টিকের স্ট্যান্ডার হলে হবে না। আর এই যে দুটি পাতিল দেখছেন, এগুলো আমি বাংলাদেশ থেকে এনেছি। এগুলো অনেক ইম্পর্টেন্ট এই পিঠাটা বানানোর জন্য, কারণ এগুলো স্পেশালি ভাপা পিঠা বানানোর জন্য পাতিলগুলো তৈরি করা হয়। এখন রাইস ফ্লাওয়ারের সাথে সামান্য পরিমাণ লবণ এবং পানি অল্প অল্প করে মেশাতে হবে। খুব বেশি যেন সগি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, যেমন একটু ঝরঝরা হতে হবে। আপনারা ভিডিওটি দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণ পানি এখানে মেশাতে হবে। এখন এরকম একটা পাতলা কাপড় নিতে হবে, এরকম একটা সাইজ করে কেটে নিতে হবে যেন পুরো পিঠাটাকে কভার করে। এখন যে সাইজ করে আমরা পিঠাটা বানাবো সেরকম সাইজের একটা ছোট পিরিজ আমরা ইউজ করতে পারি। যেহেতু আমার কাছে ছোট সাইজের মেলামাইনের পিরিজটা অ্যাভেলেবেল ছিল, সো আমি ওটাকে ইউজ করছি। সো এইভাবে, যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে ওয়্যারের স্ট্রেনার যেন হয়, সো বেসিক্যালি ওয়্যারের স্ট্রেনার হলে এই জিনিসটা, এই কাজটা করতে খুবই ইজি হবে। যদি এটা প্লাস্টিকের স্ট্রেনার হতো তাহলে এতটা সহজ হতো না। হাফ পরিমাণ রাইস ফ্লাওয়ার দিয়ে এখন এর মধ্যে গুড় এবং কোকোনাট স্লাইস যেগুলো আমরা রেডি করে রেখেছি ওগুলো দিয়ে দেব। নিজের পছন্দের পরিমাণ অনুযায়ী গুড় এবং কোকোনাট স্লাইস দিয়ে আবার স্ট্রেনার ইউজ করে আমরা রাইস ফ্লাওয়ার দিয়ে পুরোটাকে ঢেকে দেব। এখন যে পাতলা কাপড়টা আমরা রেডি করে রেখেছিলাম সেই কাপড় দিয়ে পুরো পিঠাটাকে কভার করে আমরা যে পাতিলটার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি সেই গরম পানির উপরে এটা স্টিমের মধ্যে রাখতে হবে। ভিডিওটা দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে যে কিভাবে আমি এই কাপড় দিয়ে এটাকে কভার করে স্টিমের উপর দিচ্ছি। এবং অ্যাজ সুন অ্যাজ আমি স্টিমটার উপরে দিয়ে দেব পিঠা, একটা নাইফ বা একটা শার্প কোনো কিছু ইউজ করে আমি পিরিজটাকে উঠিয়ে দেব। দ্যাটস ইট। এই পিরিজটা উঠানোর পর আমি ওই কাপড়টা দিয়ে পুরো পিঠাটাকে এমনভাবে কভার করব যেন স্টিমটা কোথাও দিয়ে বের না হয়ে যায়। এই পিঠাটা হতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই,
ম্যাক্সিমাম 10 মিনিটস হলেই এই পিঠাটা সম্পূর্ণ হয়ে যায়। সো আমরা 10 মিনিটস পরে এসে চেক করছি। সেম প্রসেসে আমি আরেকটা পিঠা রেডি করে ফেলেছি। সো যেহেতু আমার দুইটা পাতিল, সো আমি দুইটাতে একসাথেই দিয়ে দিচ্ছি। অলমোস্ট 10 to 15 মিনিটস হয়ে গেছে। সো হোপফুলি পিঠাটা রেডি হয়ে গেছে। তারপরেও একটু চেক করে নিচ্ছি। দুটো পিঠা আমার রেডি হয়ে গেছে। সো আমি দেখাচ্ছি এটাকে কিভাবে নামাতে হবে। বেসিক্যালি কাপড়ের এক্সট্রা অংশটা ধরে পাতিল থেকে এটাকে উঠাতে হবে যেন পিঠাটা ভেঙে না যায়। সো পিঠাটা একদম রেডি। এখন আমি একটা নাইফ দিয়ে মাঝখানে কেটে দেখবো যে ভিতরে গুড়টা সম্পূর্ণ মেল্ট হয়েছে কিনা আর ভিতরে কোনো ড্রাইনেস আছে কিনা। It looks perfectly fine and it looks amazing. I can't hold myself any longer to try it. So আর কথা নয়, আর দেরি নয়। সো এখন নিজের ব্লগ টিভিতে ছেড়ে ব্লগ দেখি আর গরম গরম পিঠা খাই এই শীতের সকালে। সো হোপফুলি আপনারা খুব ইজিয়েস্ট ওয়েতে এই ভাপা পিঠা বানানোটা শিখে গেছেন এখন থেকে। আমরা যারা বিদেশে থাকি আর কখনো এই পিঠাটিকে মিস করব না, কারণ আমরা যখন খুশি এটা বানিয়ে খেতে পারবো। আর যেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি এগুলো সাধারণত খুবই সহজলভ্য আর আমরা খুব সহজে এগুলো ইন্ডিয়ান বাঙালি গ্রোসারিতে পেয়ে থাকি। Thanks again for watching this video and hopefully you guys subscribe already to my channel to get the new update and new videos.